প্রথমত আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের হারার কথা ছিল না, আর দ্বিতীয়ত আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের জেতার কথা ছিল না। সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা কথা আমি কেন বলছি? ঠিক তেমনি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানের। জাকের আলী যেইখানে স্রেফ তামাশা করেছেন, সেইখানে সোহানের ব্যাটিংয়ে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে তার ওই দুই ছক্কায়। তা না হলে এই ম্যাচটা আমাদের জন্য আরেকটা আফসোসের জায়গা অবশ্যই হয়ে থাকতো। দেখুন, এই সিরিজ শুরুর আগে দুই দলের ক্যাপ্টেনের প্রেস কনফারেন্সের কথাগুলো আমি শুনছিলাম এবং এত ইন্টারেস্টিং সেইটা। আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান বলছেন যে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই তাদের সকল প্রিপারেশন, ফলে এই ওয়ার্ল্ড কাপের আগে যদি তারা ম্যাচ ট্যাচ হারেও তাতেও কিছু যায় আসে না, ওয়ার্ল্ড কাপে গিয়ে যেন জিততে পারে সেইটার জন্য প্রিপারেশনটা যেন ঠিকঠাক মতো হয়, ওই ওয়ার্ল্ড কাপের জন্য একটা খুবই পারফেক্ট টিম যেন তৈরি হয়ে যায়, সেই চেষ্টার জায়গাটা তাদের থাকবে। এটা হচ্ছে কি আফগান ক্যাপ্টেনের ভাবনা। আর বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনেকের ভাবনাটা হচ্ছে, ভাই মডার্ন ক্রিকেট বলেন না নর্মাল ক্রিকেট বলেন, জয়টাই হচ্ছে গিয়ে শেষ কথা, আমরা জিততেই চাইবো, এখানে কিরকম ক্রিকেট তাতে কিছু যায় আসে না। মানে এই যে ভাবনার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা মাঠের ক্রিকেটে তো প্রতিফলন ঘটতে বাধ্য বলেই বাংলাদেশ এই বড় আসরে যায় খুব একটা কিছু করতে পারে না। আর আফগানিস্তান কিছু করতে না পারলেও তাদেরকে এখন সবাই গোনায় ধরে। এই যে কিছুদিন আগে এশিয়া কাপ শেষ হয়ে গেল, সেই এশিয়া কাপে তো আফগানিস্তানকে পেছনে ফেলে আমরা সুপার ফোরে উঠে গিয়েছি, কিন্তু আপনি দেখেন 6 মাস পরে যে আবার টি-20 একটা ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে যতটা গোনায় ধরবে অন্যান্য দলগুলো, বড় দলগুলো, শিরোপা প্রত্যাশী দলগুলো আফগানিস্তানকে তার চেয়ে অনেক বেশি গোনায় ধরবে। তাদের এই যে ভাবনার পার্থক্যের জায়গার প্রতিফলনটা আমরা মাঠের ক্রিকেটটাতে দেখতে পাই। এই ম্যাচটাতেও দেখতে পেয়েছি, এই প্রথম টি-20 ম্যাচটাতেও দেখতে পেয়েছি, যেইখানটাতে আফগানিস্তান একেবারে ফ্রম নোওয়্যার যেইভাবে কামব্যাকটা করলো এবং বাংলাদেশ খুবই কমফোর্টেবল জায়গা থেকে যেইভাবে পা হরকানোর একটা উপায় তৈরি করে ফেলেছিল। শেষ পর্যন্ত গিয়ে আমরা জিতেছি বটে, 8 বল হাতে রেখে 4 উইকেটে জিতেছি বটে, তবে দুই দলের অবস্থাটা বোধহয় ওই জায়গাটাতে বোঝা যায় যে আমরা আসলে সত্যিকার অর্থেই কোন জায়গাটাতে রয়েছি। জয় সত্ত্বেও এইসব সমালোচনা শুনতে অনেকের ভালো লাগে না, সবাই অনেকে বলেন যে ভাই জিতেছে এখন একটু প্রশংসা করেন, কিন্তু এই জায়গাগুলো আসলে পয়েন্ট আউট যদি না করা হয় তাহলে বাংলাদেশ এই দ্বিপাক্ষীয় সিরিজের দলই হয়ে থাকবে, এইখানে অন এন্ড অফ ভালো রেজাল্টই করবে। আর যে যখন বৈশ্বিক আসরে খেলবো বা বড় আসরে যখন আমরা খেলবো তখন আমরাও কিছু করতে পারবো না, আমাদেরকেও কেউ গোনায় ধরবে না। যাই হোক, সেটা বড় আলোচনা, সেই বড় আলোচনা না করে আমরা আলোচনাটা যদি এই জায়গাটাতে ন্যারো ডাউন করি, শুরুতে আমি যেই কথাটা বলেছিলাম, এই ম্যাচ বাংলাদেশের হারার কথা ছিল না, আবার একই সঙ্গে এই ম্যাচ বাংলাদেশের জেতারও কথা ছিল না। কিভাবে? 151 রানে আফগানিস্তানকে আমরা আটকে রেখেছি, টার্গেট 152। আমাদের ওপেনিং পার্টনারশিপে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তারা 12 নম্বর ওভারে 109 রানে পৌঁছে গেছে, কোনো উইকেট আমরা হারাইনি। আমাদের অবস্থাটা এরকম দাঁড়ালো, ইকুয়েশনটা, যে বাংলাদেশের ওই সময়টাতে 51 বলে 43 রান প্রয়োজন, হাতে 10 উইকেটই আছে। 51 বলে 43 রান প্রয়োজন, তারপরের 25টা বলের মধ্যে আমরা মাত্র 9 রান যোগ করে 6টা উইকেট হারালাম। তো আপনি যখন ওইবার রিজার্ভ করবেন যে 51 বলে 43 রান প্রয়োজন, হাতে 10 উইকেট আছে, 152 টার্গেটে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে 109 রানে বাংলাদেশ পৌঁছে গেছে, এই অবস্থা থেকে বাংলাদেশ ম্যাচ হারতে পারে না। আবার ঠিক 25টা বলের পরের অবস্থা যদি ধরেন যে এই 25 বলের মধ্যে মাত্র 9 রান যোগ করতে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে ফেলেছে, ফলে শেষ 26 বলে বাংলাদেশের শেষ 4 উইকেট হাতে নিয়ে আরো 34 রান করতে হবে, তখন আবার আপনার মনে হবে এই ম্যাচ বাংলাদেশের এই অবস্থা থেকে আর জেতার কোনো কারণ নেই, জেতার কোনো কথা ছিল না। আমরা জিতেছি, আমরা শেষ পর্যন্ত গিয়ে জিতেছি এবং সেইখানটাতে নুরুল হাসান সোহানের অবদানটা খুবই গুরুত্বপূর্ণ। কোন জায়গাটাতে গুরুত্বপূর্ণ? প্রথমত তো ওই পার্টনারশিপ, রিশাদ হোসেনের সঙ্গে সে অবিচ্ছিন্ন পার্টনারশিপে দলের জয়টা নিশ্চিত করেছেন, তিনি রিশাদ একটা রিটার্ন ক্যাচ দিয়ে বেঁচেছেন, সেটা তো আছেই, বাট সোহান তো এক প্রান্তে ছিলেন। স্পেশালি যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন, যখন 3 ওভারে 27 রান প্রয়োজন, তখনও কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ বাউন্ডারি মেরে এই আস্কিং রেটটাকে চড়ে বসতে দেননি। আবার যখন 2 ওভারে 16 রান প্রয়োজন, তখন সোহান যে 2টা শট খেললেন, প্রথমত একটা স্লোয়ার ডেলিভারি পিক করে লঙ্গনের উপরে দিয়ে ছক্কা মারলেন এবং এরপরে একটা র্যাম্পে যেভাবে হচ্ছে গিয়ে আরেকটা
ছক্কা তিনি মারলেন এখানে, একেবারে হচ্ছে গিয়ে ফাইন থার্ড ম্যান অঞ্চলটা দিয়ে। এই 2 ছক্কাতেই কিন্তু বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে। 13 বলে 23 রানের অপরাজিত যে ইনিংসটা সোহান খেলেছেন, এইটাই ইম্প্যাক্ট ইনিংস, এইটাই টি-20 সুলভ ইনিংস, এবং এই জাতীয় ইনিংসই আসলে টি-20 ম্যাচে পার্থক্যটা গড়ে দেয়। জাকের আলী অনেক সেটা পারেননি। জাকের আলী অনেক এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তিনি ক্যাপ্টেন, কিভাবে ক্যাপ্টেন বাংলাদেশের হয়েছেন, শুধু ওই চর্বিত চর্বনা আর নাইবা করি, একই কথা বারবার নাইবা বলি। এই ম্যাচে আমার জাকের আলী অনেকের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা বলতে হবে, সাহস নিয়ে তিনি 4 নম্বরে নেমেছেন। এইটা আমার কাছে পজিটিভ মুভ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেনের একটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো একটা মুভ। হ্যাঁ, আমরা 109 রান করে ফেলেছি বিনা উইকেটে, সেইখানে আমাদের টপাটপ 2টা উইকেট চলে গেল। ওই অবস্থাতে ক্যাপ্টেন তিনি দায়িত্ব নিয়ে ব্যাটিং অর্ডারে একটু উপরে উঠে খেললেন, নামলেন, কিন্তু এরপরে তিনি করলেনটা কি? ওই জায়গাটাতে যেই রশিদ খান 1 ওভারে 2টা উইকেট, জাস্ট তার আগের ওভারে 2টা উইকেট রশিদ খান তুলে নিয়েছেন, বাংলাদেশের 3টা উইকেট চলে গেল। সেই রশিদ খানের লাস্ট ওভার, আমাদের যে রান রেটের যে খুব আস্কিং রেটের খুব প্রেশার ছিল তা না, 36 বলে 36 রান প্রয়োজন। রশিদ খানের 6টা বল যদি দেখে শুনে আমরা খেলে দিতে পারি, তারপরেও আমাদের জন্য ম্যাচটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওই সময় এই আমাদের ক্যাপ্টেন জাকের আলী অনেক প্রতিপক্ষের ক্যাপ্টেন রশিদ খানকে ওই বলটাতে তিনি সুইপ মারতে গেলেন গায়ের সমস্ত শক্তিটা দিয়ে, টেকনিক অ্যাপ্লাই না করে, বলের লাইনে না গিয়ে, ফলে ব্যাটে বলে তিনি কানেক্ট করতে পারেন নাই, এবং আম্পায়ার তাকে এলবিডব্লিউ দিয়েছে এবং ডিআরএস নিয়েও তিনি আর বাঁচতে পারেন নাই। ওই সময় ওই শট খেলা অ্যাবসলিউটলি আননেসেসারি। আপনি বলতে পারেন শটটা যদি কানেক্ট হয়ে যেত তাহলে তো এই কথা বলতেন না, অবশ্যই বলতাম না, কিন্তু শটটা তো তিনি কানেক্ট করতে পারেন নাই এবং তিনি সেটা পারছেন না। যদিও জাকের আলী অনেকে কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে তার ব্যাটিং এর উন্নতি হয়েছে। কিভাবে উন্নতি হয়েছে? এশিয়া কাপে ওই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার ক্যাপ্টেন্সি শুরু, ওই ম্যাচে তিনি 4 রান করেছেন, পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 5 রান করেছেন, আর আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে 6 রান করেছেন। সো ক্যাপ্টেন হওয়ার পর 4 রান, 5 রান, 6 রান, ক্রমশ কিন্তু তার ব্যাটিং এর উন্নতিটা হচ্ছে। এইভাবে দেখতে পারেন চাইলে, কিন্তু সত্যিকারের অবস্থা কিন্তু জাকের আলীর খুবই ভয়াবহ। ক্যাপ্টেনের ব্যাটিং এর যখন এই অবস্থা থাকে, এশিয়া কাপের 6টা ম্যাচ খেলে তিনি যখন মাত্র 71 রান করেন, এবং যেটা নিয়ে আসলে অনেক চর্চাটা হয়েছে যে একটা ছক্কাও তিনি মারতে পারেন নাই, এবং এই সিরিজটার প্রথম ম্যাচটাতেও তিনি যেইভাবে আউট হয়ে গেলেন, যেই পরিস্থিতিকে দলকে রেখে আউট হয়ে গেলেন, সেইটা আসলে খুবই পীড়াদায়ক। আর ঠিক জাকের আলী অনেক যেই জায়গাটাতে বেরিয়ে যাচ্ছেন, সেই জায়গাটাতে ক্রিজে ঢুকছেন হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান, এবং ঢুকে তিনি এই ম্যাচটা যেইভাবে ফিনিশ করেছেন সেইটা কিন্তু এই দুইজনের পার্থক্যটা বুঝিয়ে দেয়। দেখুন, সোহান যে খুব ভালো, খুব অসাধারণ, আমি সেটা বলছি না। সোহান লাস্ট ম্যাচটা আমরা এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা হেরেছি, সেইখানে সোহানের ব্যাটিং ওয়াজ সো প্যাথেটিক। ওই যে কয়টা 21টা বল না 19টা বল তিনি খেলেছেন, যা তা করেছেন, যা তা ব্যাটিং করেছেন। কিন্তু আপনি যখন হিসাব করবেন যে দুইজনই উইকেট কিপার, দুইজনই হচ্ছে গিয়ে দলের ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, এবং দুইজনের রোলটা টিমে মোরলেস সেম, দুইজনই মোরলেস হচ্ছে গিয়ে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে একটু সাফল করে কখনো এগিয়ে আনা হয়, কাউকে কখনো পিছিয়ে নেওয়া হয়। সো সেম রোলে দুইজনকে যখন আপনি তুলনা করবেন, তখন আসলে মন্দের ভালোটা আপনার বেছে নিতে হবে, এবং সেই মন্দের ভালোর জায়গাটাতে ডেফিনেটলি নুরুল হাসান সোহান এই ম্যাচটাতে পাস মার্ক পেয়ে গিয়েছেন, ভালোভাবেই পাস মার্ক পেয়েছেন, কারণ তার ওই ব্যাটিংটা না হলে আমরা এই ম্যাচটা আসলে জিততে পারতাম না। জাকেরের উপরে প্রেশারটা এখন আরেকটু কম আসতে পারে, কেননা দল তো জিতেছে। যখন দল জিতে তখন এই ভুলগুলো একটু আড়ালে চলে যায়, ক্যাপ্টেন্সির জিনিসগুলো তো আরো বেশি আড়ালে চলে যাবে। কিন্তু যদি এইটাতে আমরা জিততে না পারতাম, ওইটা আরো অনেক প্রকটভাবে সামনে আসতো। দল যেহেতু জিতেছে, সেই জায়গাটাতে জাকের আলীরও এখন উচিত যে নুরুল হাসান সোহানকে একটা বিগ থ্যাংক ইউ দেওয়া, যে তার ব্যর্থতাটা একটু পেছনেই পড়ে যাচ্ছে। দেন এগেইন, ব্যর্থতা নাও আপনি চাইলে বলতে পারেন যে ক্যাপ্টেন হওয়ার পর তো 3 ম্যাচে তার 4 রান, 5 রান, 6 রান ক্রমশ উন্নতি হচ্ছে। সো পরের ম্যাচে তিনি নিশ্চিতভাবেই 7 রান করবেন, শেষ ম্যাচে তিনি 8 রান করবেন, ওইভাবে চাইলে আপনি দেখতে পারেন, বলতে পারেন। কিন্তু এই ম্যাচটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং, দল হিসাবে অ্যালার্মিং, এবং আমি যেই দুইজনের কথা বললাম, এই দুইজন আসলে পুরো জিনিসটাকে সিম্বলাইজ করে। বাংলাদেশ এবং আফগানিস্তান দলের যে অবস্থা, সেইটাতে তো ওই যে এক সময় যে আমরা এই ম্যাচে হারার কথা ছিল না, তারপরে এই ম্যাচে আমাদের জেতার কথা ছিল না, এরকম বিপরীতমুখী যেমন স্টেটমেন্ট দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম, ঠিক তেমনি বিপরীতমুখী পারফরমেন্স জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানের, যেইখানে জাকের আলীর ব্যাটিংটা অ্যাবসলিউট তামাশা, এবং নুরুল হাসান সোহানের ওই 2 ছক্কা 13 বলে 23 রানের অপরাজিত ইনিংসটাতে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে। আগামী ম্যাচটাতে বা এই সিরিজের যে বাকি 2 ম্যাচটাতে জাকের আলী অনেকের ফর্মে ফেরাটা আসলে খুব জরুরি,
খুবই খুবই জরুরি, কারণ ক্যাপ্টেন যদি রান না করেন, এই সিরিজের জন্য তো ভাই তিনি ক্যাপ্টেন, এই সিরিজের বাকি 2টা ম্যাচের জন্য তো তিনি ক্যাপ্টেন। সো আমাদের টি-20 ফরম্যাট বিবেচনা করলেও তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একাদশে অপরিহার্য হয়ে উঠেছেন, যদিও পারফরমেন্স সেটা পারমিট করছে না। সিরিজের বাকি 2টা ম্যাচেও যদি জাকের আলী অনেকের এরকম পারফরমেন্স থাকে, এবং সিরিজের বাকি 2টা ম্যাচেও যদি নুরুল হাসান সোহানের এরকম ইম্প্যাক্ট থাকে, আমি পারফরমেন্স না বললাম, বলো ইম্প্যাক্ট, যদি ইম্প্যাক্ট থাকে, তাহলে ইউ নেভার নো, নেক্সট সিরিজ থেকে আপ টু ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মিডল অর্ডার, মিডল লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটাতে উইকেট কিপিং ব্যাটসম্যানের যে অপশনটা, সেই অপশনটা জাকের আলী অনেকের জায়গায় নুরুল হাসান সোহানের হয়তো যেতে পারে, যেতেই পারে, নয় কি?